নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই মৈত্রীর বিশেষ অনুষ্ঠানে। রবি ঠাকুরের জন্মদিনে আজ আমরা স্টুডিওতে পেয়েছি সঙ্গীত শিল্পী কুশনী সরেনকে। শিল্পের পাশাপাশি তার জীবিকার জায়গাটা বলা উচিত। তিনি পড়ান রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বিভাগে তিনি অধ্যাপনা করেন এবং তার গানের জন্য তিনি সুখ্যাত, এটা বললে তিনি আবার আপত্তি করেন, কিন্তু আমরা জানি তিনি কত সুন্দর গান করেন। আজকে সঠিক অর্থে গানের আসর আমরা বসাবো না, আমরা গান নিয়ে কিছু কথা বলবো, টুকরো টুকরো গান শুনব। রবি ঠাকুরকে বাঁধতে চাইব প্রহর দিয়ে। এভাবে কেন বলছি? আসলে রবি ঠাকুরের ভাবনাটা যখনই আমাদের মাথায় আসে আমরা নানা প্রসঙ্গে এনে ফেলি, জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, সাম্প্রদায়িক সবকিছু, এবং রবীন্দ্রনাথকে আমরা সব জায়গায় আবিষ্কার করতে চাই। তো আমাদের মনে হলো, আচ্ছা, রবি ঠাকুর সারা দিনের বিভিন্ন সময়ের জন্য, সকালের জন্য, সন্ধ্যার জন্য কিরকম গান গেয়েছেন সেইটা যদি একটু বোঝার চেষ্টা করতে পারি আজকের দিনটাতে, অনেক কলরবের মধ্যে, অনেক আয়োজনের মধ্যে, তাহলে কেমন হয়। তো সেই জন্যই আজকে অধ্যাপক কুশনী সরেনকে আমাদের এখানে আমন্ত্রণ জানানো। আপনাকে স্বাগত জানাই এবং প্রথম প্রশ্নটাই এটা করব যে এই যে প্রহর দিয়ে বা দিনের সময় দিয়ে রবীন্দ্রনাথের গানকে বাঁধার একটা চেষ্টা, এটার মধ্যে আপনি কি যথার্থ খুঁজে পান, নাকি এটা মনে হয় যে কষ্টকল্পিত, এভাবে বাঁধা যায় না? নমস্কার। আপনি যে প্রশ্নটি করলেন যে সময় দিয়ে বাঁধা যায় কিনা, কিছু গান তো আমরা দেখি যে হ্যাঁ এটা সকালেই গাওয়ার উপযুক্ত গান, কি এটা সন্ধেবেলারই উপযুক্ত গান, কিন্তু রবীন্দ্রনাথ তো অসংখ্য গান রচনা করেছেন। তো তার মধ্যে থেকে আমাদের গানগুলো পড়ে তার সুর এইগুলো দেখে নিয়েই আমাদের নিজেদেরকেই বিচার করে নিতে হয় যে এই গানটা আমরা কোন সময়ে গাইব। একটা উদাহরণ দিতে চাই। কবিতার ক্ষেত্রে হয়তো কখনো কখনো সহজ হয়ে দাঁড়ায়, খুব চেনা একটা, ছোটবেলা থেকে আমরা আবৃত্তিও করে এসেছি বিভিন্ন সময়ে, আজিয়ে প্রভাতে রবির কর। এবং সত্যি সত্যি আমরা ইতিহাসেও জানি যে রবি ঠাকুর যখন এই সদর স্ট্রিটের বাড়িতে ছিলেন কলকাতায়, তখন সকালের সেই রবি কিরণ দেখেই তার এই মনের ভাবটা তৈরি হওয়া এবং তার থেকে কবিতাটা লেখা। কিন্তু চট করে গানের ক্ষেত্রে এভাবে যাওয়াটা বোধহয় একটু কঠিন হয়, তাই কি বলতে চাইছেন? সেটা কিছু গান তো থাকেই যে একেবারেই সকালেরই সুরে সেটা রচনা করা, সকালেরই কথা শুধু রয়েছে, সেগুলো তো আমরা সকালে অবশ্যই গাইতে পারি। আবার সকালের কথা আছে কিন্তু সেটা যে শুধুমাত্র সকালে মানে একটা জাগরণ বা জেগে ওঠা আর কি, সেগুলো শুধুমাত্র যে সকালেই আমাদের ঘুম থেকে জেগে ওঠা সবসময় নয়, আমাদের চেতনার জাগরণও, সেগুলোর উপলক্ষেও আমরা সেটা আবার এরকম হয় যে এমন কথা আছে যেটা আমরা সারা দিনে যে কোনো সময় গাইতে পারি। মানে ব্যঞ্জনাটা অনেক ব্যাপ্ত, অনেক গভীর। হ্যাঁ, অনেকটাই গভীর, এবং বেশিরভাগ গানই রবীন্দ্রনাথের তাই। সেগুলো যদি আমরা গভীরভাবে আমরা সেগুলোকে নিয়ে ভাবি, তাহলে দেখব যে আমাদের মনের কথাগুলো তো রবীন্দ্রনাথ সবই বলে দিয়ে গেছেন। তো আমাদের দিনের মধ্যে আমরা ঠিক একটা সময়ে সেই গানগুলো ঠিক আমরা উপযুক্ত করে নিতে পারবো যে এই সময়ে এই গানটা আমরা গাইতে পারি। উদাহরণে যাই, সকালের উদাহরণে যাই। সকালের একেবারেই সকালের গাওয়ার জন্য কিছু গান মনে পড়ছে, একটু শোনাই। প্রথম আলোর চরণ ধ্বনি উঠল বেজে যে নির্বিরাগী হৃদয় আমার উধাও হলো সে প্রথম আলোর চরণ ধ্বনি উঠল বেজে যে। খুব সুন্দর। শুনতে শুনতে কোথায় যেন এটা হারিয়ে যাওয়া, এটাই হয়। মানে যে কারণে তিনি বলেছিলেন যে আর যা কিছু যাক, আমার গান বেঁচে থাকবে, গানের সুরটা কোথায় যেন নিয়ে যায়।
আপনি সময়ের কথা বলছিলেন যে এভাবে বাঁধা একটু কঠিন। আমি আমাদের আলাপচারিতায় রথীন্দ্রনাথ ঠাকুরের পিতৃস্মৃতি থেকে একটা অংশ আনতে চাই, যেখানে পদ্মা বোটে রবি ঠাকুরের অবস্থানের সময় তিনি কিভাবে গান শুনতে চাইতেন সেইটা তিনি বলছেন। আমি একটু পড়ব। একটা জায়গায় লিখছেন রথীন্দ্রনাথ, লেখার ফাঁকে ফাঁকে যখন বাবাকে গান পেয়ে বসত, অমলা দিদিকে কলকাতা থেকে নিয়ে আসতেন। দিনের বেলায় অমলা দিদি মায়ের সঙ্গে রান্না নিয়ে ব্যস্ত থাকতেন। মুখরোচক নানা রকম ঢাকাই রান্নাতে তার হাত যশ ছিল। মা তার কাছ থেকে সেই সব রান্না শিখে নিতেন, আর মা শেখাতেন তাকে যশোর অঞ্চলের নিরামিষ ব্যঞ্জন রাধার পদ্ধতি। সন্ধে হলেই অন্য সব কাজ ফেলে গান শোনবার জন্য সবাই সমবেত হতেন। মাঝিরা জলিবোটটা বজরার গায়ে বেঁধে দিতে যেত। তাড়াতাড়ি খাওয়া সেরে জানলা দিয়ে টোপকে সেই বোটটাতে গিয়ে বসত। সুরেন দাদার হাতে এসরাজ থাকত। জলিবোট খুলে মাঝ দরিয়ায় নিয়ে গিয়ে নোঙর ফেলে রাখা হতো। তারপর শুরু হতো গান। পালা করে বাবা ও অমলা দিদি গানের পর গান গাইতেন। আকাশের সীমান্ত পর্যন্ত অবারিত জলরাশি, গানের সুরগুলি তার উপর দিয়ে ঢেউ খেলিয়ে গিয়ে কোন সুদূরে যেন মিলিয়ে যেত। আবার ওপারের গাছপালার ধাক্কা খেয়ে তার মৃদু প্রতিধ্বনি আমাদের কাছে ফিরে আসত। ক্রমে রাত্রি গভীর হলে চারিদিক নিঝুম হয়ে আসত। নৌকা চলাচল তখন বন্ধ। বোটের গায়ে থেকে থেকে ঢেউগুলি এসে লাগছে এবং কুলুকুলু শব্দ করে স্রোতের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। চাঁদের আলো পড়ে নদীর জল কোথাও কোথাও ঝিকিমিকি করে ওঠে। কখনো দু একটা জেলে ডিঙিতে মাঝিরা ভাটিয়ালি সুরে দাঁড় ফেলার তালে তালে গান গাইতে গাইতে চলে যায়। গানের আসর ভাঙবার আগেই আমি মার কোলে ঘুমিয়ে পড়তুম। সেসব রাত আজ স্বপ্নের মতো মনে হয়, কিন্তু আজও যখন বেলা গেল তোমার পথ চেয়ে, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা প্রভৃতি গান শুনি, সেই সব রাত্রির কথা মনে পড়ে যায়। যে রাত্রে গানের সুর জলের কলধ্বনি ও ফুরফুরে দক্ষিণের হাওয়ার সঙ্গে এক হয়ে যেত, যে রাত্রে চাঁদের আলোর বন্যায় নদীর জলে ও নদীর চরে অপূর্ব এক ইন্দ্রজালের সৃষ্টি করত। এ হচ্ছে রথী ঠাকুরের লেখা। এবং রথী ঠাকুরের কথাটা আনলাম এই কারণে যে বলবো আমরা সেই গানগুলো যেটা আলাদা করে সন্ধে বেলাতেই তারা শুনতে চাইতেন। আমরা আবারও মেনে নিচ্ছি শুধুমাত্র সন্ধ্যের গান হিসাবে এগুলোকে ব্যবহার করা যায় না, তবু গানটা গাওয়া হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই একটা প্রসঙ্গ আনছিলাম। এই সন্ধ্যের প্রসঙ্গেই যদি থাকি, ধরা যাক ইমন রাগে রবি ঠাকুরের বাঁধা গান, সে গানও তো সংখ্যায় কম না, অসংখ্য। এবং আমরা যেটা জানি যে ইমনের সময়কাল সন্ধ্যাবেলা, সন্ধ্যা মানে হচ্ছে যখন, সেইটা আমাদের একটু বুঝিয়ে দিন এই সময়ের গানগুলো যদি কেমন হতো। হ্যাঁ, ইমন রাগের এক্ষুনি যেটা আপনি বললেন মনে হলো যে তোমারই রাগিনী জীবন কুঞ্জে, এই গানটি তো ইমন রাগেরও, কিন্তু সেটা কি শুধুই মাত্র আমি সন্ধ্যাবেলায় গাওয়ার জন্য বেঁধে ফেলতে পারি গানটাকে? কখনোই না। আমি সবসময়ের জন্যই বলতে পারি ঈশ্বরকে যে তোমারই রাগিনী জীবন কুঞ্জে বাজে যেন সদা। আমি একটি গানটা গাই। তোমারই রাগিনী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো, তোমারই রাগিনী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো, তোমারই রাগিনী তোমারই আসন হৃদয় পদ্মে রাজে যেন সদা রাজে গো, তোমারই রাগিনী তব নন্দন গন্ধ মোদিত ফিরে সুন্দর ভুবনে, তব পদরেণু মাখিল এ তনু সাজে যেন সদা সাজে গো, তোমারই রাগিনী। আমাদের মতো গানমূর্খ মানুষরাও বুঝতে পারেন যে এই সুরটাকে অনুসরণ করা বেশ কঠিন, খুব সহজ না। সেটাই।
এবং আরেকটি গানও আমার মনে পড়ছে যে এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি, এটা যে শুধুই বর্ষার একটি গান, প্রেমও এবং বর্ষা দুটোই যেন এই গানটার মধ্যে দেখতে পাই আমরা। একটু গাই। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি, বিজন ঘরের কোণে এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি, বিজন ঘরের কোণে এসো গো। নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো। এখানে কেমন সুন্দর একটা বর্ষার প্রসঙ্গ এসেছে। শ্রোতা বন্ধুদের আরেকবার জানাই যে আজকে আমরা বসে আছি অধ্যাপক কুশনী সরেনের সঙ্গে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের তিনি অধ্যাপক, এবং আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে রবি ঠাকুরের জন্মদিনের অনুষ্ঠানে তিনি এসেছেন আমাদের স্টুডিওতে। এবং আমরা বলা যেতে পারে একটা কঠিন কাজ করার চেষ্টা করছি। রবি ঠাকুরের গানকে আমরা বাঁধার চেষ্টা করছি দিনের নানা প্রহর দিয়ে, দিনের নানা সময় দিয়ে, এবং এই কথায় কথায় চলে আসছে যে কোথায় আমরা ভুল, আবার কোথাও আমরা কিছুটা ঠিক হলেও হতে পারি। ভুল ঠিকের এই সংশয় কেন আসছে? তার কারণ রবি ঠাকুরের গান ঠিক ওই একমুখী নয়। মানে যে গান আমি শুনছি সে গানের অর্থ অনেক রকম হতে পারে, অনেক জায়গায় তা প্রযুক্ত হতে পারে, তার ব্যঞ্জনা এতটাই গভীর। কথায় কথায় শ্রাবণের কথাটা এসে গিয়েছে। এখন এই শ্রাবণ প্রসঙ্গে, যদি এটা দিনের ব্যাপার না, এটা ঋতুর প্রসঙ্গ এসে গেল, শ্রাবণের উল্লেখ হলেই আমরা ভাবি যে গানটা বোধহয় বর্ষাকালের গান। এখন সে বর্ষারম্ভেরই হোক বা প্রবল বর্ষার মধ্যেকার গান হোক, তো শ্রাবণের ধারার মতো এই যে গানটা যখন আমি শুনবো বা গাইবো, তখন আমি কি ভাববো যে আমি কি বর্ষার গান গাইছি? সেটাই, এটা আমার সবসময় মনে হয় যখন আমি শেখাই ও গানটা ওদেরকে, স্টুডেন্টদেরকে শেখাই, এটা আমার মনে হয়। এবং সবাই একটা ধারণাই করে নেয় যে গানটা শুরুটা তো শব্দটাই শ্রাবণ দিয়ে, সেই ওই শ্রাবণ শব্দটা পড়েই মানুষ ধারণাই করে নেয় যে এটা হয়তো শ্রাবণে গাওয়ার, বর্ষায় কথা আছে তাহলে গানটার মধ্যে। কিন্তু একেবারেই সেটা নয়। সেটা রবীন্দ্রনাথ সেটা তুলনা করছেন যে শ্রাবণের ধারার মতন। কিসের মতন? শ্রাবণের ধারা যেরকম ভাবে ধরণীকে সিক্ত করে তোলে, সেই রকম ভাবেই তুমি তোমার আশীর্বাদ আমার উপরে বর্ষণ করো, তোমার আশীর্বাদ যেন সবসময় আমার জীবন জুড়ে থাকে, এটাই বলতে চাইছেন। সেই জন্য আমরা অনেক সময় রবীন্দ্রনাথের গানটা পুরোটা না পড়েই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে এটা হয়তো এই উপলক্ষে গাওয়ার গান। এটা কখনোই করা উচিত, উপমাটাকেই আমরা বিষয়বস্তু, হ্যাঁ ওটা করে নিই, কিন্তু সেটা কখনোই করা উচিত না। কোনো গান যখনই আমরা সেটা বাজছি কোনো ওকেশনে গাওয়ার জন্য, বা কখন আমরা গাইবো, আমরা অনুষ্ঠানের জন্য বাজতে বসেছি, সবসময় সেটা পুরো গানটা পড়ে নিয়েই আমাদের বাছা উচিত। আচ্ছা কুশনী, এই প্রসঙ্গে কথা যখন আমরা বলছি তখন একটু ইচ্ছে করছে আপনার নিজের এই অন্তত সঙ্গীতের ক্ষেত্রে বেড়ে ওঠার কথাটা জানার। আপনি নিজে তো সরাসরি শান্তিনিকেতন শ্রীনিকেতনের মানুষ, তাই তো? আমরা কথায় কথায় জেনেছি যে আপনার গ্রামের নাম মুলুক, সে গ্রামে আমরা গিয়েওছি, অনেকেই গিয়েছে। এবার এই যে শ্রীনিকেতনে থাকা, শান্তিনিকেতনে থাকা, এইটা কি আপনাকে আলাদা করে রবীন্দ্রনাথের গান শিখতে একটা অন্যরকম শক্তি দিয়েছে, অন্যরকম মাত্রা যোগ করেছে আপনার পরিবেশনে, নাকি আপনি মনে করেন এটা অন্য জায়গাতেও হতে পারত? না, রবীন্দ্রসঙ্গীতটা তো অবশ্যই, মানে রবীন্দ্রসঙ্গীতটা এখন বুঝতে পারি যে রবীন্দ্রসঙ্গীত গাইছি বলেই আমার অস্তিত্বটাই রবীন্দ্রনাথকে ঘিরে। রবীন্দ্রনাথের জায়গাতেই পড়াশুনো করেছি, তার প্রতিষ্ঠানে পড়াশুনো করেছি সারা জীবন শান্তিনিকেতনে, এখন কাজের সূত্রে এখানে আসা, এবং গানটা তো আমার চিরকালেরই সঙ্গীত ছিল, আর এখন আমার জীবিকা হিসেবে রবীন্দ্রসঙ্গীত। তো রবীন্দ্রনাথের গান গাইতে গাইতেই কিন্তু চিন্তা করতে শিখেছি, ভালো মন্দ বিচার করতে শিখেছি। মানে একটি মানুষ এর গড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন
সেটা সবকিছুই রবীন্দ্রনাথের গান থেকেই পেয়েছি। আমার প্রশ্নটা আরো অন্যরকম। প্রশ্নটা এইরকম যে এই পশ্চিমবঙ্গেরই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম অন্য কোনো অংশে থাকলে আপনি রবীন্দ্রনাথের গানকে যেভাবে বুঝতেন, শিখতেন বা শেখার চেষ্টা করতেন, সেটা কি ভিন্ন হয়েছে শান্তিনিকেতন, শ্রীনিকেতনে থেকে? অবশ্যই, অবশ্যই। মানে আপনার সকালটা কি আলাদা করে রবি ঠাকুরের গান মনে করিয়ে দিত? অবশ্যই সেটা হয়েছে। আমি শান্তিনিকেতনে, শ্রীনিকেতনে থেকেছি বলেই তো এই পরিবেশটা আমি পেয়েছি। আমার বাড়িতেও সেই পরিবেশটা, আমার জেঠু জেঠিমা সেই পরিবেশটা আমাকে দিয়েছেন, যে আমি সারাদিন সেই গানের মধ্যেই থেকেছি। এবং যেহেতু শান্তিনিকেতনে আমি মানে হস্টেলে থাকতাম, আমি সেই জন্য অনেক বেশি মানে শান্তিনিকেতনের মধ্যে থাকার সুযোগটা পেয়েছি। মানে আমাদের গান গেয়েই সব জিনিসটা হতো, সকাল থেকে উঠেই প্রার্থনা। এবং আমরা তখন খুব ছোট, আমি শান্তিনিকেতনে যখন মানে হস্টেলে থেকেছি খুব ছোট বয়সে, সে আমরা যখন খেতে যেতাম, কিচেনে খেতে যেতাম, সেটাও আমাদের কিন্তু গান গেয়েই আমরা সেখানে যেতাম। মানে গান ছাড়া আমরা কিছু ভাবতেই পারতাম না, খুব সহজেই শেখা। আমরা যারা বাইরে থেকে শান্তিনিকেতনে বেড়াতে যাই, কোনো এক বুধবারের সকালে উপাসনা গৃহে হঠাৎ করে বসার সুযোগ হলো, ছাত্রছাত্রীরা পাঠভবন থেকে এসে গান শুরু করলো, শুনতে শুনতে এমন একটা জিনিস মনে হতে থাকে যে এই গানটা বোধহয় এই এলাকার জন্যই, এই গাছপালা ঘেরা অঞ্চলটার জন্যই যেন তৈরি হয়। অবশ্যই সেটা ঠিকই। এবং রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে থাকার পরে তার তো সৃষ্টির জায়গাটাও অনেকটা অন্যরকম হয়ে গেছিল। যখন উনি শান্তিনিকেতনে থাকতে শুরু করলেন, সেখানে বাচ্চাদের যে আশ্রমের যারা ছাত্রছাত্রীরা, তাদের উপযুক্ত গান তিনি রচনা করতেন, তারা যাতে অনেক বেশি ইনভলভ হতে পারে গানের মধ্যে দিয়ে, সেই রকম উপযুক্ত তিনি গান রচনা করতেন। তাদের অনুরোধে রচনা করতেন এবং সে তাদের গাওয়ার উপযুক্ত গান তিনি রচনা করতেন। মানে আরেকটা গানের কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ধনিল আহ্বানো। এবার ধনিল আহ্বানো যখন শুনছি, ধরা যাক শান্তিনিকেতনের পথে হেঁটে যাচ্ছি কোনো জায়গা থেকে, বা শ্রীনিকেতনে কোনো একটা থাকার জায়গায় বসে রয়েছি, কেমন যেন মনে হয় যে একেবারে মানে ছকে বেঁধে যেন এই গানটা তৈরি এখানকার জন্য। আমি সকালে উঠে এটা শুনবো, যে চারিদিকের জগৎটা জেগে উঠছে, আমাকে জানান দিচ্ছে যে এখন মানে আমার চেতনা জাগরিত করার সময়। এরকম মনে হয়েছে? একদমই তাই। এবং এটা আমি এখন যেন আরো ভালো করে এটা বুঝতে পারি, যেখানে আমি শান্তিনিকেতন থেকে এত দূরে থাকি এখন কাজের জন্য, যে শান্তিনিকেতনের ওই পরিবেশটা, শান্তিনিকেতনে বসে গান গাওয়া, শান্তিনিকেতনে বসে গান শেখা, গাওয়া, অনুষ্ঠান করা, ওই যে একটা পরিবেশ, সেইটা যেন কোথাও পাই না আর কোথাও। গানটা গাইছি ঠিকই, গানের চর্চাটাও অনেক বেশি করছি এখন, কিন্তু পরিবেশটার অভাব। এই যে সকালের গানের কথা বললাম, সেরকম কোনো গান যদি আপনি এই গানটি গাই, ধনিল আহ্বানো। ধনিল আহ্বানো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে, ধনিল রে, হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে, এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। ধনিল রে, ধনিল রে। এই গান যখন কেউ গাইছেন, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি। এখন তো আলোচনার পরিসর আরো বেড়ে গিয়েছে, কেননা যে শৃঙ্খলাটা ছিল সেই সব কপিরাইটের ব্যাপার স্যাপার চলে যাওয়ায় অনেক কিছু এসেছে, আমরা সেসব জটিলতার মধ্যে যাচ্ছি না। কিন্তু গায়কী নিয়ে নিঃসন্দেহে আমরা আলোচনা করি যে ইনি ওখানকার মানুষ বলেই এরকম গাইছেন। হ্যাঁ, তো এটা তো আপনিও অনুভব করেছেন না, যে যখন এখানে এসে দুটো জায়গার সঙ্গেই রবীন্দ্রনাথের নাম জড়িত, রবীন্দ্র ভারতী, ওদিকে বিশ্বভারতী রবীন্দ্রনাথ, কিন্তু তবুও এই গায়কীটা বোধহয় ওখান থেকেই গড়ে দেওয়া হয় না, ওইখানকার মাটি গড়ে দেওয়া। এটা আমি ঠিক সেই রকম ভাবে বিশ্বাস করি না। এটা আমার মনে হয় যে এটা একান্তই একটা উপলব্ধির ব্যাপার। এটা যে যিনি গাইছেন তিনি কিরকম ভাবে গানটিকে দেখছেন,
এটা কিন্তু ভেতর থেকেই আসবে। আমি কিরকম ভাবে গানটাকে দেখছি সেই প্রকাশ পেয়ে যাবে, তার গাওয়ার ধরন থেকে সেটা প্রকাশ পেয়ে যাবে। সে শুধুই মাত্র সেটা শিখেই গাইছে, নাকি তার নিজেরও চেতনাটা তার গানটার মধ্যে প্রকাশ পাচ্ছে, সে নিজেও কিছুটা বুঝে সেটা গাইছে, নাকি শুধুই মাত্র তাকে যেটা শেখানো হয়েছে সেটাই সে গাইছে, সেইটা আমার মনে হয় এটা নির্ধারণ করে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। ফিরে আসি আমাদের আলোচনায়, যেটা নিয়ে আমরা বলছি যে দিনের সময়গুলোতে রবীন্দ্রনাথের গানকে আমরা অবস্থিত করতে পারি কিনা। তো ধরা যাক আমরা যেরকম ভাবে টুকরো টুকরো এলোমেলো ভাবে বুঝি জানি যে বেহাগ, রবীন্দ্রনাথের বহু গানের আশ্রয় এই বেহাগ, তো সেটার সঙ্গেও ওই যে সন্ধ্যার বা সন্ধ্যা হতে চলেছে সেই সময়কার যোগটা, এই কয়েকটা গানের কথা একটু উল্লেখ করুন না। আমরা যে সবসময় গান শুনতে চাইছি তা কিন্তু না, অত লোভী আমরা নই। আমরা আলোচনাটাও চাই যে আপনি যদি কোনো গান উল্লেখও করেন। আমার বেহাগের কথা আপনি বলেন, আমার বেহাগের দুটো খুব প্রিয় গান মনে পড়ছে, সেটা হলো আজি গোধূলি লগনে, এই বাদল গগনে, আর বিরহ মধুর হলো আজি। আমি একটু গানটা পড়ি, আজি গোধূলি লগনে, এবং গানটি আমি গাওয়ারও লোভ সামলাতে পারছি না, কারণ গানটা আমার খুব প্রিয় একটি গান। আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা, অকারণ পুলকে আঁখি ভাসে জলে, অধীর পবনে তার উত্তরীয়, দূরের পরশন দিল কিও, রজনী গন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে, উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা, বনে বনে আজি একই কানাকানি, কিসের বারতা ওরা পেয়েছে না জানি, কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে, সে আসিবে আমার মন বলে। এই গানটির মধ্যে একটা অদ্ভুত একটা আশা যে হ্যাঁ, সেই প্রিয় মানুষটি আমার কাছে আসবে, এবং প্রকৃতিও যেন, আমিও যেরকম অপেক্ষায় আছি, প্রকৃতিও যেন অপেক্ষা করছে, এবং সবাই অপেক্ষায় আছে সেই প্রিয় মানুষটি আসবে। একটুখানি আমি গানটি গাইছি, অসাধারণ সুর, বেহাগ রাগে। আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা, অকারণ পুলকে আঁখি ভাসে জলে, আজি গোধূলি লগনে। এই অকারণ পুলকে আঁখি ভাসে জলে, কি অপূর্ব একটি কথা, যে পুলকটা এতটাই যে আমার চোখে জল এসে যাচ্ছে। এইভাবে আমরা চাই রবীন্দ্রনাথকে বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজনের মতো করে, খুব স্বার্থপর আমরা, আর এত বড় একটা ঐশ্বর্যের ভান্ডার সামনে পেলে সবসময় মনে হয় নিজের মতো করে সাজাই। দুঃখে তাকে চাই, আনন্দে তাকে চাই, বিরহে তাকে চাই, এবং যখন দিনের গণ্ডিতে বাধা পড়ি, দিনের গণ্ডির মধ্যে বিভিন্ন সময় তাকে চাই। আর সেই জন্যই আমরা এই চেষ্টা করছিলাম যে এইভাবে বোঝার যে গানগুলোকে এইভাবে পাওয়া যায় কিনা। রাত যখন শেষ হচ্ছে, শেষ প্রহর, আমাদের তো ৮ প্রহরের দিন, সেই শেষ প্রহরে অনেক না বলা কথা ফুটে উঠছে, চারপাশটা শোনার মতো অবস্থায় নেই, সবাই নিদ্রিত, বিশ্রামে। সেটাও একটা অদ্ভুত ক্ষণ। সেখানেও রবীন্দ্রনাথের গান খুব বাংময়, একথা বলার দরকারই হয় না। তার বাণী প্রধান গানে কথাগুলো এমন সব মাত্রা পায়, আমরা খুঁজতে খুঁজতে সারা জীবন কাটিয়ে দিই। তো সেই শেষ প্রহরের গান সম্পর্কে যদি একটু বলেন। শেষ প্রহরের গান অবশ্যই বেহাগে, পুরবিতে, শ্রীরাগে, যেমন নিভৃত প্রাণের দেবতা, এই গানটি তাহলে একটুখানি পড়ি। নিভৃত প্রাণের দেবতা
যেখানে জাগেন একা। ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তাঁর দেখা। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সন্ধ্যাবেলার আরতি হয়নি আমার শেখা। তব জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালি, হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি। যেথা নিখিলের সাধনা পূজা লোক করে রচনা, সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা। গানটার মধ্যে অত্যন্ত একটা শান্ত একটা ভাব একটা গানটার মধ্যে আছে, যেটা সুরের মধ্যেই সেই প্রকাশটা পাবে। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তাঁর দেখা। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে, সন্ধ্যাবেলার আরতি হয়নি আমার শেখা। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। একেবারেই নিভৃতে ঈশ্বরের কাছে যেন একাত্ম হওয়ার একটি গান। রবি ঠাকুর সম্পর্কে কোনো আলোচনা আজ অবধি কোথাও শেষ হয়েছে বলে আমরা শুনিনি। আমরা শেষ করি এই বলে যে আজকের আলোচনায় যে আক্ষেপ রইল তার কিছুটা মেটাতে পারবো পরের আলোচনায়। আজকেও আমরা নেহাতি শখে, হয়তো না জানার অক্ষমতায় আর কি, অজ্ঞতায় যে কাজটা শুরু করেছিলাম অধ্যাপক কুষ্ণী সরেনের সান্নিধ্যে, সেটা হলো দিনের বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথের গানকে অবস্থিত করা। নিজেরাই প্রশ্ন করেছিলাম, এ কি সম্ভব? এভাবে কি রবীন্দ্রনাথ কখনো গান লিখেছেন? শুধুমাত্র সময়কে নিবেদন করেছেন, দিনের নির্দিষ্ট সময়কে? আমরা কোনো উত্তরে পৌঁছইনি। সত্যি সত্যি সেই চেষ্টাও ছিল না। আমাদের যেটা চেষ্টা ছিল, এইটাকে ঘিরে কিছু গান শোনা, কিছু কথা বিনিময় করা। আমরা অনেক কথা, অনেক গান শুনলাম, যা এই সময়টাকে ভরিয়ে দিয়ে গেল। এই সময়টুকুর জন্য অধ্যাপক কুষ্ণী সরেনকে অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠান থেকে অজস্র মানুষের সঙ্গে আমরাও রবি ঠাকুরকে আরেকবার শ্রদ্ধা জানাই। নমস্কার।